দর্শকের মধ্যরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথি যারা থাকেন তারা খবর ঘটনাগুলো বিশ্লেষণ করেন। আজ আমাদের সঙ্গে বেশ কয়েকজন অতিথি আছে। দর্শক শুরুতে তাদের সঙ্গে আমাদের পরিচয় করে দিই। তার আগে জানাতে চাই আজ দুটি গুরুত্বপূর্ণ বিষয়, সেই দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করতে চাই। এক, 46তম প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। সে বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই। কোন পথে যুক্তরাষ্ট্র, আশা প্রত্যাশা আসলে জানতে চাই, বিশ্লেষণ করতে চাই কোন পথে যুক্তরাষ্ট্র। সেটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশে 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ, 6 উইকেটে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এই সম্পর্কিত অতিথিরা আমাদের সঙ্গে আছেন, পরিচয় করে দিচ্ছি দর্শক তাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন শমশের মুবিন চৌধুরী বীর বিক্রম, সাবেক পররাষ্ট্র সচিব ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আছেন এম শাহিদুজ্জামান, অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে আছেন আয়েশা দেওয়ান, রাজনীতি বিশ্লেষক। একই সঙ্গে সৈয়দ মাহমুদুল্লাহ আছেন, সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর এই মধ্যরাতের আয়োজনে। আর ক্রিকেট নিয়ে যে দুজন আমাদের সঙ্গে আছেন, স্টুডিও থেকে আমাদের সঙ্গে আছেন এহসানুল হক সেজান, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দল। আমাদের সঙ্গে যুক্ত আছেন নাজমুল হোসেন, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে আলোচনা শুরু করতে চাই যুক্তরাষ্ট্র প্রসঙ্গ দিয়ে। শুরু করতে চাই আসলে শমশের মুবিন চৌধুরী বীর বিক্রম আপনাকে দিয়ে। শমশের মুবিন চৌধুরী, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? শমশের মুবিন চৌধুরী 46তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নিয়েছেন এবং সেই জায়গায় তিনি ঐক্যবদ্ধ আমেরিকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সব মিলিয়ে এই জো বাইডেনের অধ্যায় কেমন হতে যাচ্ছে মনে করেন? ট্রাম্প যুগের অবসান হয়েছে শেষ পর্যন্ত। ধন্যবাদ। ট্রাম্প যুগের অবসান হয়েছে, ট্রাম্প বাদের অবসান হয়েছে কিনা সেটা সেটা মানে আপাতত ট্রাম্প বাদ হয়েছে, কিন্তু ট্রাম্প বাদের অবসান ঘটেছে কিনা সেটা সময় বলে দিতে পারবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণের চাইতে আরো বড় গুরুত্বপূর্ণ যে শপথ নেওয়ার পর জো বাইডেন যে ভাষণটি দিয়েছে, ভাষণের যেটা আমি মনে করলাম যে উল্লেখযোগ্য বিষয়, আমি এই একটু আগে জো বাইডেনের নির্বাচনী দলের একজনের সঙ্গে SMS করছিলাম হোয়াটসঅ্যাপে, যে এই ভাষণের একটা গুরুত্বপূর্ণ আমি বিষয়ে লক্ষ্য করলাম যে ওনার সুস্পষ্ট ভাষায় সমস্যাগুলো কি, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সামাজিক সমস্যাগুলো যে সৃষ্টি হয়েছে সেগুলোকে প্রকাশ্যে স্বীকার করা। আপনি যদি আপনার রোগকে মানে রোগ কি না জানেন, রোগের আরোগ্য করতে পারবেন না, চিকিৎসাও করতে পারবেন না। জো বাইডেনের এই ভাষণ তার ঠিক ইমিডিয়েট ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গত 4 বছরের রাজনীতি। তো অতীতে হয়তো ছিল, তো অনেকটা ঢাকা ছিল, যা ডোনাল্ড ট্রাম্প একদম সামনে নিয়ে এসেছিলেন, সেই বিষাক্ত বিভাজনের রাজনীতি, সেটার একটা ব্যাকগ্রাউন্ড। আরেকটা ছিল 3রা নভেম্বর, গত বছরের 3রা নভেম্বর নির্বাচনের পরে যে ধরনের রাজনীতি যুক্তরাষ্ট্রে আমরা দেখেছি, এবং সর্বশেষ এই 2 সপ্তাহ আগে যে সহিংসতার ঘটনা, ভয়াবহ সহিংসতার ঘটনা আমরা দেখছি, যেখানে মৃত্যুর ডাক দেওয়া হয়েছিল, মাইক পেন্সকে ফাঁসির কাষ্ঠে ঝোলাবার কথা বলা হয়েছিল। এই 3টি ঘটনার প্রেক্ষিতে কিন্তু বাইডেনের আজকের বক্তব্য, এবং আপনি যদি লক্ষ্য করে থাকবেন যে জো বাইডেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের ভাষণের 90% বলবো আমি ছিল যে কি কি সমস্যা ওনার প্রশাসনের সামনে এসছে, যেগুলি গুরুত্ব পাবে। একটা হচ্ছে যে মহামারী মোকাবেলা করা, এটা তো প্রকাশ্যে স্বীকার করলেন। এটা তো যুক্তরাষ্ট্র নিজস্বের সৃষ্টি নয়, তবে এটা মোকাবেলার ক্ষেত্রে একটা অগ্রাধিকার থাকবে। যেটা যুক্তরাষ্ট্রের রাজনীতির সৃষ্টি, সেটা হচ্ছে বিভাজিত সমাজ, এবং উনি বর্ণবাদের কথা বলেছেন পরিষ্কারভাবে, রেশিয়াল জাস্টিসের কথা বলেছেন, এবং সিস্টেমিক রেসিজমের কথা বলেছেন। এগুলো কিন্তু অনেকে জানেন, কিন্তু প্রকাশ্যে এইভাবে অনেকে হয়তো বলেন না। তো এটা হচ্ছে ওনার প্রতিশ্রুতি, উনি এই জিনিসগুলো মোকাবেলা করতে চাচ্ছেন, ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করে এগুলিকে মোকাবেলা করতে চাচ্ছেন। এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করাটা হচ্ছে এখন আগামীতে বড় চ্যালেঞ্জ। সেখানে আগামী 2 বছর পরেই কিন্তু আবার হাউজের
হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নির্বাচন হবে, সেখানে ডেমোক্রেটের সংখ্যাগরিষ্ঠ ধরে রাখতে পারবে কিনা, এবং সেনেটের 33টি আসনে আবার নির্বাচন হবে, সেখানে সেনেটের এখন যে ডেমোক্রেটিক পার্টির যে অবস্থান আছে সেটা, এই সব বিষয়গুলো সামনে আছে। তো ওনার সামনে অসাধারণ, আমি তো বলবো যে নজিরবিহীন চ্যালেঞ্জ ওনার সামনে, যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয় নিয়ে, সারা বিশ্ব নিয়ে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয় নিয়ে। তো আমি বলবো যে এটা অত্যন্ত একটা ইতিবাচক ভাষণ, খুবই সুন্দরভাবে সাজানো গোছানো একটি ভাষণ, এবং যেসব প্রতিশ্রুতি উনি দিয়েছেন, যে ধরনের আহ্বান জানিয়েছেন, ঐক্যের আহ্বান জানিয়েছেন, এগুলো কতটুকু উনি সফল করতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। জি, অনেক ধন্যবাদ। আমরা একটু যুক্তরাষ্ট্র থেকে ঘুরে আসতে চাই। আছেন আমাদের সঙ্গে আয়েশা দেওয়ান, রাজনীতি বিশ্লেষক। আয়েশা দেওয়ান, উনি একটা বিষয় গুরুত্বর সঙ্গে বলেছেন যে আপনার ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে আসলে যুক্তরাষ্ট্র। কতটা সহজ হবে মনে করেন যে পথ তিনি আসলে পাড়ি দিতে যাচ্ছেন, শুরু করলেন তার যাত্রা, জো বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে তার যাত্রা শুরু হলো, কতটা সহজ কঠিন হবে এই পথ আসলে সামনের দিনগুলোতে? আয়েশা দেওয়ান, মূল চ্যালেঞ্জগুলো কোথায় দেখেন? ধন্যবাদ আপনাকে এবং নিউজ 24 এর সকল দর্শককে, আর আমাদের প্রবাস থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো জনাব শামসুল মোমেন চৌধুরী খুব সুন্দরভাবে তার বক্তব্যের কথাটি, জো বাইডেনের কথাগুলো যে উপস্থাপন করেছেন, তার মধ্যে নিহিত রয়েছে যে আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে আপকামিং অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। কিন্তু আজকের বক্তব্যে যেটা দুটো জিনিস আমাকে ব্যক্তিগতভাবে খুব টাচ করেছে, যেটা জো বাইডেন বলেছেন, মাই হোল সোল ইন দিস ইউনিটি অফ পিস। সো এই যে হোল সোল, নিজেকে পুরোপুরি ডেডিকেটেড করে দেওয়া দেশের জন্য এবং সকলের জন্য কাজ করার যে কমিটমেন্ট, আর যেটা হচ্ছে ইটস এ tribute to the democracy, and he said democracy prevail, যে আমরা গত 4 বছর যে অরাজকতা দেখেছি সেখান থেকে বেরিয়ে আসা, it's almost like tarnished and torn, দুটোর মাঝখানে হচ্ছে। তো যেই চ্যালেঞ্জগুলোর কথা আছে সেটা আমরা সকলেই জানি, এবং উনি নিজে খুব স্পষ্টভাবে বলেছেন যে এই সময় যেগুলো আপকামিং 100 ডেজে যেগুলো চ্যালেঞ্জ উনি মোকাবেলা করতে চান, কোভিড ইস্যু, আমাদের ইকোনমিক ইস্যু, যেটা দুটোই অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। এবং আরেকটি ব্যাপার আমি উল্লেখ করতে চাই সকলের জন্যই, যে উনি যে বক্তব্যের শেষে এবং গতকাল রাতেও দুবারই যে 4 লক্ষ মানে 400,000 পিপল আমেরিকাতে মারা গেছেন কোভিডে, সেটার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং শেষ মুহূর্তে মৌনতা পালন করেছেন। এটা যেটা আমরা আমাদের যে প্রেসিডেন্ট চলে গেছেন তার কাছ থেকে শেষ বক্তব্যেও আমরা পাইনি কোনো রকম। তো চ্যালেঞ্জগুলো যেগুলো আসছে সেটা অফকোর্স এগুলো এত বড় বড় চ্যালেঞ্জ, তার মধ্যে আমি বলবো যে সবার আগে যে চ্যালেঞ্জটি এই মুহূর্তে আমেরিকা ফেস করছে, যে ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন কোভিড কন্ট্রোল করবার জন্য, সেটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ফার্স্ট ডে আগামীকাল থেকেই সেটার কাজ শুরু হয়ে যাবে সেটা, এবং তার সাথে হচ্ছে যে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, এবং এই দুটো ওতপ্রোতভাবে জড়িত, এই দুটো সমস্যাকে সবার আগে অ্যাড্রেস করতে হবে। সেই সাথে যেটা উনি সোশ্যাল ইনজাস্টিস এবং ইনইকুয়ালিটির কথা বলেছেন, যেগুলো রেশিয়াল প্রোফাইলিং এবং যেসব হোয়াইট সুপ্রিমিস্ট গ্রুপগুলো গত 4 বছরে ভীষণভাবে ওপেন হয়ে এসছে, যেটা আগেও হয়তো আমাদের সমাজে ছিল কিন্তু এত খোলাখুলি ভাবে এভাবে আসেনি, সেই জিনিসগুলোকে কিভাবে আইনগতভাবে এবং সামাজিকভাবে মানুষের চিন্তা চেতনা থেকে দূর করতে হবে সেই কাজটি। সেই সাথে সাথে উনি আরেকটি খুব মূল্যবান কথা বলেছেন, যে বিয়ন্ড দ্য বাউন্ডারিজ এ যারা তার বক্তব্য শুনছেন তাদের জন্য বলেছেন যে আমেরিকা আন্তর্জাতিক মঞ্চে ফিরে আসবে তার সকলের সাথে সুসম্পর্ক নিয়ে আবার, এবং যা কিছু হয়ে গেছে সেটা নিয়ে নয়, আজকে থেকে আগামীর পথ চলাকে সুগম করবার জন্য। জি, অনেক ধন্যবাদ। আসবো নিশ্চয়ই আপনার কাছে, আবারও আসবো। ভবিষ্যতের দিকে ফরেন পলিসিতে এবং এনভায়রনমেন্টের উপর উনি নজর দেবেন। কিন্তু চ্যালেঞ্জগুলো সত্যি ভীষণ কঠিন, তবে সবচেয়ে বড় দুটো চ্যালেঞ্জ হচ্ছে কোভিড মোকাবেলা এবং যে আমাদের আনএমপ্লয়মেন্ট রেট এই মুহূর্তে। আসবো আয়েশা দেওয়ান আপনার কাছে নিশ্চয়ই আবারও। আমরা একটু ক্রিকেটের খবর নিয়ে আসতে চাই। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, এহসানুল হক সেজান, সাবেক ক্রিকেটার, নাজমুল হোসেন আছেন আমাদের সঙ্গে। এহসানুল হক সেজান আসলে দীর্ঘ 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ফিরল, এবং বলা হচ্ছিল যে বেশ চ্যালেঞ্জিং হবে শুরুটা। আসলে অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন শুরুটা খুব গুরুত্বপূর্ণ। মানে কেমন ছিল আসলে? 6 উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ, যদিও টার্গেট খুব ছোট ছিল। এই জয়কে কিভাবে দেখেন? না, নিশ্চয়ই দীর্ঘ 10 মাস পর আসলে
ক্রিকেটটা মাঠে ফিরেছে এবং সেই খেলায় বাংলাদেশ জয় পেয়েছে, এটা নিঃসন্দেহে একটা খুব আশার আলো। নিশ্চয়ই ম্যাচটা পুরোটাই আসলে যতটুকু অ্যানালাইসিস করা যায় যে কম রানের একটা স্কোর ছিল, ওয়েস্ট ইন্ডিজ 122 রান চেস করেছে বাংলাদেশ সেটা। এবং যে ডিপার্টমেন্টটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের সেইটা হলো যে সাকিবের রাজকীয়ভাবে ফিরে আসা এবং এসে এখানে পারফর্ম করা। আসলে ইন্টারন্যাশনাল এরিনাতে 1 বছর বা 1.5 বছর গ্যাপের পরে যদি সে ফিরে আসে, সে সেটেল ডাউন করতে একটু সময় লাগে, বাট সাকিবের যে সেটেল ডাউন এবং যে স্টার্টটা করেছে সেটা আমার কাছে মনে হচ্ছে যে এই এতদিনের কোনো গ্যাপই তার কাছ থেকে আমরা মনে হয় দেখিনি তার পারফরমেন্সে। যেভাবে বল আজকে করেছে, ব্যাটিংয়ে যেভাবে স্টার্ট করেছে, আমার কাছে মনে হয় যে সব কিছু মিলিয়ে সাকিবের প্রত্যাবর্তন এবং বাংলাদেশ টিমের যে একটা ইউনাইটেড হিসেবে ক্রিকেট, সেই জিনিসটা কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি। এবং র্যাঙ্কিংয়ে আমরা হয়তো ওয়েস্ট ইন্ডিজের উপরে রয়েছে এবং সেটাই আমরা প্রুভ করেছি যে উই আর বেটার সাইড দ্যান ওয়েস্ট ইন্ডিজ। ওকে, নাজমুল হোসেন আসতে চাই। নাজমুল হোসেন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। নাজমুল হোসেন, যেটি জানতে চাই, আমরা একটু মুস্তাফিজের বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। পেসাররা আসলে কেমন করলো? আসলে মুস্তাফিজ তো বিভিন্ন সময় আসলে তার সুইং নিয়ে অনেক রকম মানে সুইংটা ঠিকমতো হচ্ছে না, সেই বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। আজকে মুস্তাফিজের পারফরমেন্স আসলে কেমন দেখেন? এবং আরেকটি বিষয়, যে নতুন পেসার এসেছেন, 3 উইকেট পেয়েছে, আসলে তার পারফরমেন্স সম্পর্কে একটু আপনার মূল্যায়ন জানতে চাই। নাজমুল হোসেন। কে ধন্যবাদ যে আসলে আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে বলার বলেই তো ফেলছে। দীর্ঘ 10 মাস ধরে আমরা আমাদের ওয়ার্ল্ড কাপে যেটা ছিল যে আমরা আর্লি ব্রেক দিতে পারি নাই, তো মুস্তাফিজ কিন্তু ওয়ার্ল্ড কাপে দেখেন অনেক উইকেট পেয়েছে, কিন্তু আসলে আমরা আর্লি ব্রেক তো দিতে পারি না। তো আসলে আজকের ম্যাচটা আমাকে দেখেন যে প্রথমে আমরা আর্লি 2টা ব্রেক তো দেওয়াতে মনে করেন যে যদি প্রথম দিকে যদি পার্টনারশিপ হতো সামথিং লাইক আপনার ধরেন 80 বা 90 রানের একটা পার্টনারশিপ হতো, তো কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আপনি ওই জায়গায় 240-50 করে ফেলতো। তো আসলে আর্লি ব্রেকটা খুবই ইম্পর্টেন্ট ছিল, যেটা মুস্তাফিজ করেছে। তো আমি মনে করি যে মুস্তাফিজ যে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে পারে যে আপনার ওই যে বঙ্গবন্ধু টি20 বা যেগুলো আমাদের প্র্যাকটিস ম্যাচ যেগুলো হয়েছে ওতে মুস্তাফিজ স্বরূপে ফিরে এসেছে, তো সেটাও আজকে প্রুভ করেছে। তো অনেক ভালো বোলিং করেছে এবং যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং বাংলাদেশ নেক্সট যে টুর্নামেন্ট গুলো হবে এটা আসলে মানে মুস্তাফিজের ফর্মের পিরিয়ড অনেক ইম্পর্টেন্ট ছিল। আর বিশেষ করে হাসান মাহমুদ আজকে প্রথম ম্যাচ এবং অসাধারণ বোলিং করেছে, যেটা আসলে আমি মনে করি যে সে নেক্সট আগামী 10-12 বছর বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে এবং অনেক ভালো বোলিং করেছে। তো আমি ওদের সাথে সাথে আমি আসলে ধন্যবাদ দিচ্ছি সাকিবকে, যে সাকিব কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা রোল করেছে, যে অনেকদিন পরে মানে বোঝা যায় না যে সাকিব আপনার আসছে। তো আমি আসলে পুরো বোলিং ডিপার্টমেন্টকে ধন্যবাদ দিতে চাই, যে অসাধারণ বোলিং করছে পুরো বোলিং ডিপার্টমেন্ট। জি, এহসানুল হক সেজান, আমি আপনার কাছে আবার একটু আসতে চাই। টার্গেট তো খুব ছোট ছিল, 4 উইকেট হারানো, বিষয়টা কি কিভাবে দেখেন? নিশ্চয়ই প্রত্যাশা একটু বেশি ছিল, যদিও দীর্ঘ 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ, তারপরেও নিশ্চয়ই ব্যবধানটা আরো বড় হতে পারতো। উই হোপ সো, টু বি অনেস্ট, যে আমরা চেয়েছিলাম যে 10 উইকেটে আমরা জিতবো, বাট সত্যি কথা যে অনেকদিন আসলে ক্রিকেট খেলা হয়নি। উইকেটটাও আপনি দেখেছেন যে আজকে অনেক ডাইসি ছিল, অনেক টার্ন ছিল। যখন পরে ব্যাটিং করাতে কিছুটা আনপ্রেডিক্টেবল আমরা উইকেটটা দেখতে পেয়েছি এবং ব্যাটসম্যানদের আমার মনে হয় যে অনেকদিন ধরে ইন্টারন্যাশনাল ইনিংসে ব্যাটিং করছে না। সো অনেকগুলো প্রভাব কিন্তু এই ম্যাচের মধ্যে পড়েছে। সো 10 উইকেট মানে 10 উইকেটে জেতাটা যতটা ইম্পর্টেন্ট, তার চেয়ে আমি মনে করি যে ফার্স্ট উইনটা আসলে ভেরি ইম্পর্টেন্ট, বিকজ অফ ফার্স্ট স্টার্টেই কিন্তু আপনি বলে দিবে যে এবারে সিরিজটা কীরকম যেতে পারে। সো আমার কাছে মনে হয় যে কত ব্যবধানে জিতলো বা কত উইকেটে জিতলো, দিস ইজ নট ইম্পর্টেন্ট। প্রতিটা প্লেয়ার আমার কাছে মনে হয় যে তাদের ফিটনেস ওয়াইজ খুব আপ টু দ্য মার্ক রয়েছে এবং পুরো সিরিজের জন্য তারা রেডি আছে, আমার কাছে এই বিশ্বাস। জি, অনেক ধন্যবাদ নাজমুল হোসেন। একেবারেই শেষ প্রশ্ন আপনার কাছে দেখতে চাই, তামিম ইকবাল আসলে ক্যাপ্টেন্সি কেমন দেখেছেন? 44 রান করেছেন, ক্যাপ্টেন্সি হিসেবে তামিমের পারফরমেন্স? আসলে পুরো টিমটাই অসাধারণ খেলেছে। তো আপনার আসলে তামিমের ক্যাপ্টেন্সি আসলে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, অনেকদিন ধরে বাংলাদেশ টিমে খেলছে।
তো আমি মনে করি আসলে ক্যাপ্টেন্সি করেছে ও, প্রতিটা চেজিং ওর ভালো ছিল, কখন কোন বলাকে ইউজ করতে হবে প্রত্যেকটা জিনিস ওর ভালো ছিল। তো আসলে মানে পুরো টোটালি অসাধারণ একটা ক্রিকেট খেলেছে বাংলাদেশ, শুধু তামিম ইকবাল না পুরো টিমই ভালো খেলেছে। তো তামিম ইকবালের ক্যাপ্টেন্সি সম্বন্ধে আমি যেটা বলবো যে ওর যে আপনার চেজিং, যে বোলিং কখন কাকে দরকার বা কখন ইউজ করতে হবে, কোন সময়ের জন্য ও কোন সময়ের জন্য ভাইটাল বলার, যেমন আপনার সাকিবকে বিভিন্ন স্পেস বোলিং করিয়েছে, মুস্তাফিজকে, হাসান মাহমুদকে। তো আসলে আমি দেখেছি যে প্রত্যেকটা বলারে কি ও খুব ভালো মানে রোটেশন করে বা ভালো রোটেট করেছে। তো ওভারঅল খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে এবং আমি আশা করবো যে নেক্সট যে দুইটা ম্যাচ আছে, দুইটা ম্যাচ বিশেষ করে নেক্সট ম্যাচটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। যদি নেক্সট ম্যাচটা আমরা জিততে পারি তো আসলে আমরা একটা সিরিজ জিততে পারবো ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে। তো এই আশা করবো ইনশাল্লাহ তামিমের ক্যাপ্টেন্সিতে আমরা নেক্সট ম্যাচটা উইন করবো এবং পুরো সিরিজটা আমরা ওয়েস্ট ইন্ডিজকে শেষ করতে পারবো। জি, অনেক ধন্যবাদ এহসানুল হক সেজান, নাজমুল হোসেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন আসলে জো বাইডেনের শপথ অনুষ্ঠানের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা নিশ্চয়ই আশা করি যে 1-0 ব্যবধানে, যদিও সিরিজে এগিয়ে, আমরা নিশ্চয়ই আশা করি 3-0 ব্যবধানে সিরিজ জিতবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে। আমরা আবারও ফিরতে চাই যুক্তরাষ্ট্র প্রসঙ্গে। শাহিদুজ্জামান আসতে চাই আপনার কাছে। যতটা আলোচিত আসলে জো বাইডেন, একই সঙ্গে সমালোচিত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে জায়গায় 152 বছরের ইতিহাসে নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বিদায় প্রেসিডেন্ট হিসেবে তিনি আসলে ছিলেন না। নতুন কান্ডারিকে তিনি আসলে দায়িত্ব না বুঝিয়ে দিয়েই হোয়াইট হাউস ছেড়ে গেছেন। মানে কি ধরনের প্রভাব দেখেন, এটার কোনো রকম প্রভাব আসলেই আছে কিনা? এটা খুবই একটা তাৎপর্যপূর্ণ বিষয় আপনি তুলে ধরেছেন। আমার দীর্ঘ জীবনে আমি অনেকগুলো প্রেসিডেন্টের এই ইনগুরেশন দেখেছি, সেই নিক্সনের পর থেকে নিয়ে, এবং আমার কাছে অভূতপূর্ব লাগতো যে কিভাবে এত পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার হয় এবং কিভাবে পূর্বের নীতিমালাগুলো আবার তার ধারাবাহিকতা থাকবে এই আশা নিয়ে পুরনো প্রেসিডেন্ট হ্যান্ড ওভার করেন। কিন্তু এই যে ছন্দ, গণতন্ত্রের ছন্দ, এটাকে এভাবে ভঙ্গ করবে প্রেসিডেন্ট ট্রাম্প, ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্প, এবং তিনি সেটা জেনে শুনে এই নাটকীয়তা সৃষ্টি করবেন, এটা সত্যি অবাক হওয়ার মতো। গত 2 সপ্তাহ ব্যাপী আমরা অনেকে আশা করেছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প তার স্বাভাবিক যে কমিটমেন্ট টু দ্য কনস্টিটিউশন, যে মানসিকতা, সেটা তিনি অনুভব করবেন এবং হয়তোবা শেষ পর্যন্ত তার চারপাশে যারা রয়েছে, সেনেট মেজরিটি লিডার যিনি ছিলেন ম্যাককনেল, তার ভাইস প্রেসিডেন্ট এবং তার যারা সমর্থকরা, তারা সবাই মিলে এটাকে একটা স্বাভাবিক আনুষ্ঠানিকতায় পরিণত করবেন। কিন্তু অ্যাবসলিউটলি শকিং এটা, শুধু আমেরিকার জন্য না, শুধু সারা বিশ্বের জন্য, যে একটা লোক নির্বিকার ভাবে তার দেশের যে চলমান ধারা, গণতন্ত্রের প্রতি যে আনুগত্য, এই পুরা বাস্তবতাকে নির্বিকার ভাবে অগ্রাহ্য করে গেলেন। মনে হচ্ছিল আমার কাছে যেন নিউ ইয়র্কের সেই পুরনো মাফিয়ার লিডার হঠাৎ তিনি অবতীর্ণ হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, 4টি বছরের জন্য একটা ঝড়ো সময় কাটালেন। আমার অবাক লাগছিল দেখে যে এই ব্যক্তিটি, এই যে ঠিক আজকে যেমন বাইডেন আজকে শপথ নিলেন, এমনি ভাবে তিনি শপথ নিয়েছিলেন এবং তারপর কি করলেন, একের পর এক অত্যন্ত সম্মানিত ব্যক্তি যারা তার ক্যাবিনেটে জয়েন করেছিলেন, যারা তার হোয়াইট হাউস স্টাফে, বিভিন্ন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে হোয়াইট হাউস চিফ অফ স্টাফ, তারপর অন্যান্য পদে অত্যন্ত সম্মানিত জেনারেলরা অলঙ্কৃত করেছিলেন। এমনকি স্টিভ ব্যানন, তার গুরু, আধ্যাত্মিক গুরু, তিনিও তো ছিলেন পলিসি প্ল্যানিং এর চার্জে। একটা লোক কিভাবে একের পর এক এই ধরনের একটা রাজকীয়, যে অত্যন্ত ফর্মাল একটা সেট আপ, যে যা এস্টাবলিশড হয়, সেখান থেকে গলা ধাক্কা দিয়ে একের পর এক তিনি বিদায় করলেন। 4 বছর আগের স্মৃতিটা আমার তখন মনে পড়ছিল যে জেনারেল ম্যাটিস, জেনারেল কেলি, জেনারেল ম্যাকফারসন, তারপর হোয়াইট হাউসের অন্যান্য সিভিলিয়ান যারা হোয়াইট হাউস, তারা অ্যাবসলিউটলি গরু ছাগলের মতো তিনি তাদেরকে আনলেন, কমলার মতো
খোসা ফেলে দিয়ে তাদের ছুঁড়ে ফেলে দিলেন। একটা প্রেসিডেন্ট যে এইভাবে এইরকম একটা অবাস্তব পথ বেছে নিতে পারেন, যেখানে ফর্মালিটি, তারপর যে একটা রাজকীয়তা রয়েছে আমেরিকার রাজনীতিতে, এটাকে এভাবে অগ্রাহ্য করবেন। আমার কাছে তখন মনে হচ্ছিল যে লোকটা একটা ভূমিদস্যু ছিল, তার ক্যারিয়ার পুরোপুরি বিল্ড আপ করেছিল ভূমিদস্যু হিসেবে, এবং তিনি মার্কিন প্রেসিডেন্সি চালাচ্ছিলেন একটা ভূমিদস্যুর মতোই। এবং সেজন্যই তার এই ধারাবাহিকতায় অবাক হয়ে আজকে লক্ষ্য করলাম যে যেখানে ভাইস প্রেসিডেন্ট বাইডেন হি ডিসাইডেড, আই এম সরি, পেন্স ডিসাইডেড যে তিনি তাকে ফেয়ারওয়েল না দিয়ে, তার প্রেসিডেন্টকে ফেয়ারওয়েল না দিয়ে বরং প্রেসিডেন্সিয়াল ইনঅগারেশন অ্যাটেন্ড করবেন, সেখানে এই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তিনি সরাসরি এয়ারফোর্স বেসে গেলেন, তার সমর্থকরা তাকে হাত নেড়ে সম্বর্ধনা জানালো, এমনকি সেখানে দাঁড়িয়ে তিনি একটা বক্তৃতাও দিলেন, যেমন মনে হচ্ছিল যে তিনি আমেরিকাকে একটা নতুন রাজনীতি, আমেরিকা এক নতুন রাজনীতির জন্ম দিচ্ছেন। সেটা হচ্ছে বিভাজনের রাজনীতি, সেটা হচ্ছে প্রত্যাখ্যানের রাজনীতি, সেটা হচ্ছে একটা প্রেসিডেন্ট যিনি ওথ নেবেন তাকে অপমান করার রাজনীতি। এবং তিনি ধীরে ধীরে উঠে গেলেন তার প্লেনে, এবং বলা হলো যে তিনি ফ্লোরিডায় তার সেই ক্যাসেলে যে নামবেন যেখানে তাকে কেউ চায় না, যেখানকার মেয়র সরাসরি জানিয়ে দিয়েছেন যে এখানে এই যে ক্যাসেলটা তিনি নিয়েছেন এর অর্থ হচ্ছে যে এখানে তিনি 10 দিনের বেশি অতিথিদের নিয়ে থাকতে পারবেন না, তিনি নিজেও থাকতে পারবেন না। কাজেই আশেপাশে অনেক রিসর্ট রয়েছে, তিনি একটা রিসর্ট বেছে সেখানে যে বসবাস করুন। চিন্তা করেন। অনেক ধন্যবাদ আমরা নিশ্চয়ই আসবো। আমরা একটু ঘুরে আসতে চাই আবারও। সৈয়দ মাহমুদুল্লাহ আমাদের সঙ্গে আছেন। সৈয়দ মাহমুদুল্লাহ, আসলে এই যে বিভাজনের রাজনীতি, প্রত্যাখ্যানের রাজনীতি, ট্রাম্পের যে এভাবে চলে যাওয়া, আসলে এদিকে জো বাইডেন ঐক্যবদ্ধ আমেরিকার অঙ্গীকার করেছেন, কিভাবে সম্ভব সেই জায়গাটাই। আর এই যে ট্রাম্পের বিদায় এবং জো বাইডেনের অধ্যায় শুরু, মূল পার্থক্যের জায়গাগুলো আসলে সামনের দিনগুলোকে প্রথম দিকেই যদি দেখতে চাই, কোন কোন জায়গায় পার্থক্য দেখা যাবে আসলে? সৈয়দ মাহমুদুল্লাহ। পার্থক্য অনেক ব্যাপক এবং গভীর। জি, সিভিলিটি দেখবেন, গণতান্ত্রিক আচরণ দেখবেন, অভব্যতার অবসান হয়েছে, স্বৈরতন্ত্রের অবসান হয়েছে, দেশ এবং বিশ্ব হাত ছেড়ে বেসছে ট্রাম্পের হাত থেকে। তিনি একজন স্বৈর শাসক ছিলেন, অভদ্র অভব্য ব্যক্তি ছিলেন, এবং তিনি স্বৈর শাসকের মতো দেশ শাসন করেছেন, এবং তিনি করে অভ্যুত্থান করে ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছিলেন। এবং তিনি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে তার মাস্তান সমর্থকদেরকে দিয়ে আক্রমণ করিয়ে সেখানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি কায়েম করেছেন। সেটা থেকে যুক্তরাষ্ট্রকে এখন মানে একটা সিভিলিটির দিকে, গণতান্ত্রিক আচরণের দিকে ফিরিয়ে আনার জন্য নতুন প্রেসিডেন্ট জো বাইডেন আহ্বান জানিয়েছেন, এবং তিনি সর্বান্তকরণে সে চেষ্টা করবেন। এটা ডেফিনিট। তার সামনে বিরাট বিরাট চ্যালেঞ্জ, যে কথা এর আগে আয়েশা দেওয়ান উল্লেখ করেছেন, সেটা হচ্ছে অর্থনীতিকে পুনরুদ্ধার করে। কয়েক কোটি লোক এখন বেকার আছে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে আছে, স্থবির হয়ে আছে, সরকারের ইনকাম কমে গেছে। $4 ট্রিলিয়ন মতো নতুন ঋণ নিয়ে দেশকে চালু রাখার চেষ্টা করা হচ্ছে, বেকার লোকদেরকে মানে পয়সা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, জনসাধারণকে সাহায্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা আরো কয়েক মাস চলবে। এখন থেকে প্রতি মাসে 1 লক্ষ করে আরো কয়েক মাস লোক মারা যাবে বলে কোভিডে বলা হচ্ছে। এই সমস্ত পরিস্থিতিতে অত্যন্ত ক্রিটিক্যাল সময় তিনি দায়িত্ব নিয়েছেন। তার খুব কঠিন কাজ হবে এটা। কিন্তু আরেকটা কথা, ট্রাম্প যে বিভাজন করে গেছেন, ঘৃণার রাজনীতি তৈরি করেছেন, একটা মানে অত্যন্ত জঘন্য মানে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী কট্টর জঙ্গি গোষ্ঠী তিনি তৈরি করে গেছেন। তিনি বাইরে থাকলেও তার সেনেটে বিচারে তিনি দোষী সাব্যস্ত হন বা না হন, তিনি তাদেরকে ডেফিনেটলি নন স্টপ উস্কে দিতে থাকবেন, এবং তারা উস্কানি ছাড়াই তারা এখন একটা সংঘবদ্ধ ফোর্স হয়েছে। ফলে জো বাইডেনের জীবন এবং আগামী দেশে আমেরিকার জীবনকে অসহিষ্ণু করার জন্য, মানে অত্যন্ত ভয়ঙ্কর করার জন্য সমস্ত চেষ্টা অব্যাহত থাকবে। কিন্তু আমি তারপরও আশাবাদী এই কারণে যে অত্যন্ত কট্টর রিপাবলিকান দলীয় মেজরিটির যিনি চেয়ারম্যান ছিলেন সেনেটর মিচ ম্যাকনেল,
তিনি আকস্মিকভাবে এই 6 জানুয়ারি ঘটনার জন্য ট্রাম্পকে দোষারোপ করে একেবারে গতকাল সেনেটে বক্তব্যে স্ট্রেট তাকে দোষারোপ করেছেন, দায়ী করেছেন। তিনি এখন মোটামুটি ভাবে আজকে মানে চার্চে গেছেন জো বাইডেনের সাথে সকালে, এবং সহযোগিতা সীমিত পরিমাণে হলেও করবেন বলে ধারণা করা হচ্ছে, বিশেষ করে ট্রাম্পের কবল থেকে রিপাবলিকান পার্টিকে উদ্ধার করার জন্য চেষ্টা করেন। ফলে কিছুটা আশার আলো আছে, কিন্তু পথ অত্যন্ত কঠিন হবে এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। জি, অনেক ধন্যবাদ। অধ্যাপক ডক্টর শফিউল আলম ভাইয়া আসতে চাই আপনার কাছে। অধ্যাপক ডক্টর শফিউল আলম ভাইয়া, গণতন্ত্রের অন্যতম চর্চা আসলে যুক্তরাষ্ট্রে হয়ে আসছে, এবং সেই জায়গাটা এবার যে বাস্তবতা তৈরি হয়েছে নিশ্চয়ই আপনি সেটি লক্ষ্য করছেন। নির্বাচন ব্যবস্থা নিয়ে স্বয়ং প্রেসিডেন্টই প্রশ্ন তুলেছেন। নির্বাচন ব্যবস্থা একই সঙ্গে পদ্ধতি এবং নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন আসলে, এবং সেই জায়গাটায় জো বাইডেনের এই যাত্রাকে আপনি আসলে কিভাবে দেখেন? এই সব জায়গাগুলো সামনের দিনে সেই জায়গাটায় প্রত্যাশা আসলে কেমন থাকছে আসলে গণতন্ত্রের জায়গাটা বিশেষ করে? দেখেন, এখানে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার হয়েছে। দেখেন, আমেরিকার গণতন্ত্রের যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো যে শক্তিশালী অবস্থানে আছে, সেগুলো যে বছরের পর বছর ধরে একটা পরিণত পর্যায়ে আছে, তারই কিন্তু বহিঃপ্রকাশ আমরা দেখেছি। যে একজন সিটিং প্রেসিডেন্ট বলছেন, চাপ প্রয়োগ করছেন ভোটের ফলাফল পরিবর্তন করার জন্য, বা ভোট কারচুপির অভিযোগ নিয়ে আসছেন। তার দলেরই কিন্তু বিভিন্ন রাজ্যে যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন, সরকারি দায়িত্বে, তারা কিন্তু সত্যিকারের রেজাল্টই জানিয়ে দিচ্ছেন যে আমেরিকার নির্বাচন যেভাবে হয় সেখানে এই ধরনের কারচুপির কোনো সুযোগ নাই। প্রয়োজনে একটা সীমিত মার্জিনের মধ্যে থাকলে পুনরায় গণনা করা যেতে পারে। সেটাও কিছু কিছু ক্ষেত্রে হয়েছে। তো সেটা ট্রাম্প যেটা করার চেষ্টা করেছিলেন, যে একটা ধোয়া তুলে পরিবেশটাকে একটু ঘোলাটে করে ক্ষমতায় থেকে যাওয়া, আর পরবর্তীতে আপনার ক্ষমতা থেকে সরে যাওয়ার পরেও যাতে তার একটা প্রভাব থাকে রিপাবলিকান পার্টির মধ্যে, সেইটা তিনি করার চেষ্টা করেছেন। আমার মনে হয় যে দ্বিতীয় কাজটায় উনি অত্যন্ত সফল হয়েছেন। আমেরিকায় যে রেশিয়াল ডিভাইডটা যেটা বহুদিন ধরে আছে, সেই ডিভাইডটাকে উনি চাঙ্গা করেছেন। সেইখানে শ্বেতাঙ্গ বর্ণবাদের যে উত্থান উনি ঘটিয়েছেন, এটা আমেরিকার রাজনীতিতে অনেকদিন ধরে থাকবে। আজকে জো বাইডেনের বক্তব্যে যদি আপনি খেয়াল করে থাকেন, জো বাইডেন কিন্তু এই বিষয়টাতে ব্যাপক আলোকপাত করেছেন যে আমাদের সমাজে যে সিস্টেমিক রেসিজম আছে সেটাকে অস্বীকার করার উপায় নাই। সেই রেসিজমটা ইভেন তিনি এটাও বলেছেন যে আমরা ডিসএগ্রি করতে পারি, যে একজন আরেকজনের সাথে একমত নাও হতে পারে, কিন্তু গণতন্ত্রের স্বার্থে আমেরিকার সাথে আমরা কাজ করতে চাই এবং আমি সকলের প্রেসিডেন্ট হব, এটা বলেছেন। তো যার ফলে এই যে মার্কিন সমাজে এই যে কালো এবং সাদার যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাকে নিরসন করার ক্ষেত্রে বাইডেনকে অনেক কাঠখড় পোড়াতে হবে। কারণ এই দ্বন্দ্ব, এই যে সাম্প্রদায়িকতা, এটা আমেরিকান সোসাইটির প্রত্যেকটা পরতে পরতে আছে। তো ট্রাম্প সেটাকে আরো উস্কে দিয়েছেন, এবং সেই উস্কানির ফসল হচ্ছে ক্যাপিটল হিলে যে আক্রমণটা করেছে, এবং সেই আক্রমণে যারা সম্পৃক্ত ছিল। এবং ট্রাম্প কিন্তু 74 মিলিয়ন পিপলের ভোট পেয়েছে আমেরিকাতে। তো এত বড় সংখ্যক সাপোর্টার ট্রাম্পের আছে, সেই ট্রাম্পের সাপোর্টের ভিত্তিটা হচ্ছে এই যে বর্ণবাদ, এই যে হোয়াইট সুপ্রিমেসি যেটাকে বলছে, যে এটা খুব সহজেই আমেরিকার রাজনীতি থেকে চলে যাবে না। এটা বরং সময়ে সময়ে মাথা তুলে দাঁড়াতে পারে। বাইডেন যে কর্মকাণ্ড পরিচালনা করবেন 2 বছর, সেই 2 বছর পরে যখন কংগ্রেসের রিপ্রেজেন্টেটিভদের ইলেকশন হবে, পরবর্তীতে যখন সিনেটের ইলেকশন হবে, এই ফ্যাক্টর গুলো কিন্তু কাজ করবে। বাইডেনের ইম্প্যাক্ট 2 বছরে তিনি যেভাবে কাজ করবেন, তার সাপোর্টাররা কতটুকু সন্তুষ্ট হবে এবং তাকে যারা বিরোধিতা করেছে তারা কতটুকু আরো ক্ষুব্ধ হবে, এই দুইটা বিষয়কে কিন্তু আপনার বিবেচনায় নিয়েই কিন্তু সামনের ইলেকশন গুলোতে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর শফিউল আলম ভাই। আসতে চাই আবারও শমসের মোবিন চৌধুরী বীর বিক্রম আপনার কাছে। শমসের মোবিন চৌধুরী, আমি একটু আন্তর্জাতিক সম্পর্কের জায়গাটায় কি ধরনের পরিবর্তন আসতে পারে মনে করেন? বিশেষ করে আমি আমাদের অঞ্চলের কথা একটু জানতে চাই, বাংলাদেশ, ভারত, চীনের জায়গাটায় যদি একটু আলোকপাত করেন। জো বাইডেনের যে ভাষণ, সেখানে কিন্তু পররাষ্ট্রনীতির কথাটা খুব হালকাভাবে এসছে শেষের দিকে। সেটাই মানে অস্বাভাবিক কিছু নয় যে প্রেক্ষিতে উনি আজকে শপথ নিয়েছেন, যে রাজনৈতিক প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাষ্ট্রের বাইরে
দেশের কথাই কি ওনাকে বেশিভাবে বলতে হতো, সেটাই ওনার মূল লক্ষ্য। মোটা দাগে যে প্রতিশ্রুতি উনি দিয়েছেন সেটা হচ্ছে যে বন্ধু মিত্র রাষ্ট্র যারা ছিল নেটো এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং নাম উল্লেখ না করলেও প্রতিবেশী রাষ্ট্র কানাডা, এই রাষ্ট্রসমূহের সাথে যুক্তরাষ্ট্রের যে একটা বৈরী সম্পর্ক গড়ে উঠেছিল গত 4 বছরে, সেখান থেকে উনি যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসবেন এবং এদের সাথে আবার রি এনগেজমেন্টের একটা নীতি ওদের কথা বলবেন। এশিয়ার কথা উনি উল্লেখ করেননি, সার্বিকভাবে উনি এই বন্ধু রাষ্ট্রদের সাথে মিত্রদের সাথে আবার মানে যোগসূত্র প্রতিষ্ঠা করার কথা বলেছেন। এশিয়ার বিষয়টি বাংলাদেশকে শুধু মানে বাংলাদেশকে আলাদা করে বোধহয় তেমন কোনো পররাষ্ট্র নীতির কথা আমরা প্রেসিডেন্টের থেকে হয়তো আমরা শোনাটা মানে আমরা আশা করি না। এশিয়ার ব্যাপারে মূল বিষয়টা যে যুক্তরাষ্ট্রের সামনে যেটা রয়েছে চ্যালেঞ্জ হিসেবে, সেটা হচ্ছে চীন। কারণ চীন এখন যুক্তরাষ্ট্রের 1 নম্বর প্রতিদ্বন্দ্বী, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, ভূ রাজনীতিভাবে। তো সেই ভূ রাজনীতিতে উনি চীনের এই প্রভাব যেটা বেড়ে চলেছে, যদিও সেটা নিয়ে চীনের ভূমিকা নিয়ে অনেক সমালোচনাও রয়েছে, যথার্থই সেই সমালোচনাগুলো, সেগুলোকে যুক্তরাষ্ট্র কিভাবে মোকাবেলা করবে। এই বাইডেনের ট্রাম্পের একদম শেষের দিনে মাইক পম্পেও যেটা সিদ্ধান্ত ঘোষণা করলেন যে তাইওয়ানের সঙ্গে তারা আবার সেই সাধারণ সম্পর্ক যেটা অতীতে ছিল সেটা আবার পুনঃপ্রতিষ্ঠা করবে, সেই সিদ্ধান্তটা আমি বিশ্বাস করি যে রাতারাতি বাইডেন প্রশাসন এটা পরিত্যাগ করবে। কারণ তাইওয়ান যুক্তরাষ্ট্রের কাছে তেমন কোনো মানে উল্লেখযোগ্য কিছু বিষয় নয়, চীন এর চাইতে অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। চীনের সাথে সম্পর্কটা স্বাভাবিক না হলো মানে কি ধরনের একটা আলোচনা বা সংলাপের জায়গায় তারা ফেরত আসতে পারে, সেটাই হবে এখানে। এখন এশিয়ার যে নীতি, যেটা ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে নানা জায়গায় আলাপ আলোচনা হয়েছে, শহীদুজ্জামান আর আমি নানা ফোরামে এইসব নিয়ে আলাপ আলোচনা করেছি, সেই নীতি থেকেই জো বাইডেন আবার আসবেন কিনা, যদি আসতে হয় তাহলে সেখানে ভারতের কি অবস্থান হবে, চীনের কি অবস্থান হবে, এবং যুক্তরাষ্ট্রের এই এশিয়ার নীতিতে, পররাষ্ট্র নীতিতে বাংলাদেশ থেকে তারা বাংলাদেশে কি ভূমিকা দেখতে চায়। তো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আমি এটাই বলবো যে সরকার পরিবর্তন হলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তেমন পরিবর্তন হয় না, কারণ এই সম্পর্কটা মোটামুটি স্থিতিশীল। যেটা বুঝতে হবে যে আমরা কি চাই যুক্তরাষ্ট্র থেকে, বাইডেন প্রশাসন থেকে বাংলাদেশ কি চায়, কি ধরনের রাজনৈতিক সম্পর্ক চায়, অর্থনৈতিক সম্পর্ক চায়, বাণিজ্যিক সম্পর্ক আরো বৃদ্ধি করতে চায়, নাকি সামরিক সহযোগিতার দিকে যেতে চায়, ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশ কি ভূমিকা রাখতে পারে, বাংলাদেশের চাওয়াটা সেই জিনিস আমাদেরকে পরিষ্কার করতে হবে। এবং সেই জিনিসটা পরিষ্কার করতে হলে এই নতুন প্রশাসনের সাথে আমাদের জোরালো ভাবে আলাপ আলোচনা করতে হবে। রোহিঙ্গা বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো ভূমিকা আদৌ রাখতে পারবে কি পারবে না আমি নিশ্চিত না। রোহিঙ্গা বিষয়টা পুরোপুরি আমরা চীনের হাতে ছেড়ে দিয়েছি। জি, অনেক ধন্যবাদ শমশের মোবিন চৌধুরী, বীর বিক্রম। আমরা একেবারে শেষের দিকে আসতে চাই আয়েশা দেওয়ান আপনার কাছে। আয়েশা দেওয়ান, একটা কথা বলেছেন যে জো বাইডেন তিনি যেটি বলেছেন যে এটি গণতন্ত্রের দিন, ইতিহাস এবং আশাবাদের দিন, নতুন করে শুরু করার সংকট সমাধান শুরুর দিন। আমি একটু জানতে চাই, সংকট সমাধান যদি শুরু করতে চান, কোন কোন সংকট সমাধান শুরুর দিকে আপনি আসলে চান, যেটি দিয়ে উনি শুরু করতে পারেন? আপনার প্রত্যাশার জায়গাটা একটু জানতে চাই এই জায়গাটাই। আয়েশা দেওয়ান। আমি ধন্যবাদ। সেটা প্রথমেও বলেছি, সংকট সমাধানে এখন সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের অর্থনৈতিক সমস্যা, কোভিড মোকাবেলা, এই দুটো হচ্ছে সবচেয়ে বড় সংকট। আন্তর্জাতিক বিষয় যেগুলো আছে সেগুলো আসবে একের পর এক, যেটা জনাব শামসুর মোমিন চৌধুরী বলেছেন, হয়তো মিত্র রাষ্ট্রগুলোর সাথে কিংবা সাউথ এশিয়াতে চায়নার সাথে সম্পর্কটি হয়তো ইমিডিয়েটলি তারা অ্যাড্রেস করবেন, কিছুটা হলেও রিবিল্ড করতে চাইবেন রিলেশনটাকে যেখানে ছিল আগের জায়গায়, সেটা হয়তো খুব ভালো না হলো। কিন্তু সংকটের মোকাবেলাতে এই দুটো হচ্ছে সবচেয়ে বড় সংকট। অর্থনৈতিক সংকট একটি দেশের জন্য সবচেয়ে বড় সংকট, এবং সেটার সাথে আমাদের স্বাস্থ্য এই মুহূর্তে জড়িত প্যান্ডেমিকে। এবং জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের জন্য সবচেয়ে বড় জিনিস, আমরা জানি জাতিগতভাবে আমেরিকার হিস্ট্রিতে আমাদের সাধারণ জনগণ
ভীষণ রকমের অপটিমিস্টিক নেশন, যদিও গত 4 বছর ট্রাম্প সেটাকে ভীষণভাবে নেগেটিভ এবং বিভাজনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, মানুষকে খুব পেসিমিস্টিক ভাবে ইনস্টিগেট করেছে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আনবার জন্যই প্রথম কাজটি করতে হবে, যেটা অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসবার চেষ্টা করতে হবে। আনএমপ্লয়মেন্ট রেট যখনই কমে যাবে, সেটা বাইডেন সাপোর্টার হোক আর সেটা ট্রাম্পিজমে যারা বিশ্বাস করেন তাদের জন্য, যখনই তারা অর্থনৈতিক মুক্তি পাবেন, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা পাবেন, তখন তাদের মধ্যেও একটা নমনীয়তা আসবে, এটাই আশা করা হচ্ছে। জি, তো অনেক দেশের ধন্যবাদ আশাদুজ্জামান। আমরা unity-র শেষের দিকে অন্য আমরা একটু সংকটগুলো- আসতে চাই এম শাহিদুজ্জামান আপনার কাছে। এম শাহিদুজ্জামান, বাংলাদেশ হিসেবে আমাদের তো আসলে এই মার্কিন নির্বাচনে অনেক বেশি আগ্রহ ছিল, নিশ্চয়ই প্রত্যেকটা গণমাধ্যমের চোখ পড়লে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। সেই জায়গাটাই বাংলাদেশের জায়গা থেকে কি ধরনের প্রত্যাশা থাকবে? বিশেষ করে আমি রোহিঙ্গা প্রত্যাবাসন সবচেয়ে বড় সংকট বাংলাদেশের জন্য, সেই জায়গাটাই কি ধরনের প্রত্যাশা আপনার থাকছে আসলে, এম শাহিদুজ্জামান? দেখুন, ডেমোক্রেটসরা ক্ষমতায় এসছে, তারা রাষ্ট্রীয় কাঠামোর পরিচালনায় নৈতিকতাকে সবসময় মূল্য দিয়ে এসছে। আমি বাংলাদেশের যে প্রত্যাশা থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে, আমার ধারণা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে ও জোরালোভাবে এটা দাবি করবে যে বাংলাদেশের ভেঙে যাওয়া প্রাতিষ্ঠানিক কাঠামোটা আবার গড়ে উঠুক। বাংলাদেশের প্রত্যেকটা কাঠামো, সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক কাঠামো হচ্ছে লেজিসলেচার, যেখানে পার্লামেন্টটা আবার একটা সভ্য পার্লামেন্টে পরিণত হয়, তাহলে এটা হবে প্রাথমিক একটা ইনস্টিটিউশনাল বিল্ড আপ। আমাদের যে জুডিশিয়ারি, সেখানে যেন সত্যিকার অর্থে স্বাধীনতা আসে, যেখানে সর্বোচ্চ পদে যিনি আসেন থাকেন তার যেন নিরাপত্তা থাকে, তিনি যার নৈতিক ও সাংবিধানিক শক্তি যেন বজায় রাখতে পারেন, সেই বিষয়ে বাংলাদেশ। অনেক ধন্যবাদ শাহিদুজ্জামান। আমরা আসতে চাই সৈয়দ মাহমুদুল্লাহ আপনার কাছে। মাহমুদুল্লাহ, অভিবাসনের জায়গাটায় কি ধরনের প্রত্যাশা বা পরিবর্তন আসতে পারে আসলে, একেবারে যদি 30 সেকেন্ডে শেষ করেন? ইমিগ্রেশনের ব্যাপারে, হ্যাঁ, উনি ইমিগ্রেশন ব্যাপারে উনি অনেক উদার নীতি গ্রহণ করবেন, রিফর্ম করবেন, এটা উনি বলেছেন। এবং শিশু হিসেবে অল্প বয়সে যাদেরকে বিদেশ থেকে মা বাবারা আমেরিকা এনেছিলেন, তাদের জন্য ওবামা প্রশাসন যে ব্যবস্থা করেছিলেন এক্সিকিউটিভ অর্ডার, তাদেরকে দেশে থাকতে দেবার, আলটিমেটলি তাদেরকে বৈধতা দেবার, সেইটা রদ করার চেষ্টা করেছিলেন ট্রাম্প, সেটাকে উনি আবার পুনর্বহাল করবেন। এই দুটো আমি আশা করছি। অনেক ধন্যবাদ। অধ্যাপক ডক্টর শফিউল আলম, আপনার প্রত্যাশা দিয়ে শেষ করতে চাই, সময় একেবারে শেষ। জি, আমার প্রত্যাশা হচ্ছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে যে পরিবর্তন এসেছে সেইটা দেখে শিখে আমাদের দেশের গণতান্ত্রিক যে ব্যবস্থা সেইটাকে আমরা নিজেরা শক্তিশালী করব। আমি অন্তত আশা করি না যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেশের রাজনৈতিক প্রক্রিয়া হস্তক্ষেপ করবে বা করা উচিত। জি, অনেক ধন্যবাদ শামসুল মুবিন চৌধুরী, বীর বিক্রম, এম শাহিদুজ্জামান, অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আয়েশা দেওয়ান, সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাদের 5 জনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর এই নিউজ রুম সংবাদ দেওয়ার জন্য। দর্শক, নিশ্চয়ই দেখা হবে আগামীকাল।